জানাবো বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে আহত চেয়ারম্যান প্রার্থী এরশাদুল হক মারা গেছেন। গেল রাতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি। নিহত এরশাদুল উপজেলার নাটঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাশেমের ছেলে এবং আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে তার কর্মী বাদল সরকার মারা যায়। পুলিশ জানায়, গেল রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এরশাদ ও বাদলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে মারা যান তারা। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজুর রহমান পায়েল। পায়েল, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত থাকতে পারে এবং পুলিশ কি বলছে? ব্রাহ্মণবাড়িয়ার দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়। এর মধ্যে একজন নাম বাদল সরকার, আরেকজন চেয়ারম্যান পদপ্রার্থী এরশাদুল হক। গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাটঘর ইউনিয়নের কুড়িগড় এলাকা থেকে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দুজনকে গুলিবিদ্ধ করে। এর মধ্যে ঘটনাস্থলেই একজন মারা যান এবং এরশাদুলকে আহত অবস্থায় ব্রাহ্মণ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর হাসপাতালে আনার পরে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। ঢাকায় প্রেরণ করার পথে রাস্তায় এরশাদুল হক চেয়ারম্যান পদপ্রার্থী সে মারা যায়। এরশাদুল ছিলেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এবং এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ সাহেব জানান, এই ঘটনায় যারা জড়িত এবং এই ঘটনায় কারা জড়িত এবং রহস্য উদ্ঘাটনের জন্য চেষ্টা চলছে এবং নিজ এলাকা পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এই ঘটনায় কে জড়িত এখনো পুলিশ সুনিশ্চিত বলতে পারেনি। তবে এই ঘটনায় যারা জড়িত হোক তাদেরকে গ্রেফতার করা হবে বলে আমাকে জানান জেলা প্রশাসন। এ ছিল আমাকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আজিজুর রহমান পায়েল জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে। টানা ছুটিতে কক্সবাজার সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে কয়েক লাখ পর্যটকের সমাগম হয়েছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি পর্যটক আশায় দুর্ভোগে আছেন তারা। কক্সবাজারের কয়েকশো হোটেল মোটেলে তিল ধারণের ঠাঁই নেই। জায়গা না পেয়ে অনেকে বিভিন্ন বাসাবাড়ি এমনকি খোলা আকাশের নিচে অবস্থান করছেন। খাবারের জন্য কয়েক গুণ টাকা গুনতে হচ্ছে তাদের। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে পর্যটকদের। এছাড়াও বান্দরবান, রাঙামাটি, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সহ বিভিন্ন স্থানে ভ্রমণ পিপাসুরা ভিড় করছেন। তবে স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তা দেওয়ার কথা বললেও যানবাহনে বাড়তি ভাড়া ও হোটেল মোটেলে বাড়তি টাকা নেয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দর্শক, পর্যটকদের দুর্ভোগের চিত্র তুলে ধরতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, হঠাৎ করে পর্যটকদের চাপে কতটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বান্দরবানে? আমি এখন বান্দরবানের নীলাচল পর্যটন স্পটে দাঁড়িয়ে আছি। আসলে টানা 3 দিনের ছুটিতে বান্দরবানে ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। বিশেষ করে বান্দরবানের বেশ কিছু পর্যটন স্পট রয়েছে। নীলাচল, নীলগিরি, মেঘলা, ভোগালেক, এইসব পর্যটক এলাকায় পর্যটকরা গত 3 দিন ধরে ঘুরতেছেন। অনেকেই আসলে দুর্গম এলাকায় যারা পর্যটন স্পটে ভ্রমণ করবে অনেকেই আসলে গাড়ি পাচ্ছে না। আর বান্দরবানের ব্যবসায়ীরা জানিয়েছেন বান্দরবানে প্রায় 100 হোটেল মোটেল রেস্ট হাউস রয়েছেন, যার ক্ষমতা রয়েছে 10,000 মানুষ। তার চেয়ে 3 গুণ মানুষ বান্দরবানের ভ্রমণে আসছে, যার কারণে অনেকেই সারাদিন বান্দরবান শহরে এবং বিভিন্ন পর্যটন স্পটে ঘোরাফেরা করে বিকেলে চলে গেছেন। হ্যাঁ, টুরিস্ট পুলিশের কর্মকর্তা আনিসুল হক আমাকে জানিয়েছেন বান্দরবানে যে পরিমাণ টুরিস্ট আসছে সেই হিসেবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আমাদের প্রচুর নিরাপত্তার সদস্যরা বিভিন্ন স্পটে টহল দিচ্ছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। জেলা প্রশাসক ইয়াসমিন ফারমিন তিব্রিজি জানিয়েছেন বান্দরবানে ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে। তবে আমরা সজাগ দৃষ্টিতে আছি, যারা বিভিন্ন জায়গায় পর্যটন স্পটগুলো পর্যটকরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে। ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাফায়েত হোসেন।
কেবল 2021 সালে 4,500 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা IOM। আর বাংলাদেশের অভিবাসন নিয়ে কাজ করা সংস্থা ব্র্যাক বলছে, নিরাপদ অভিবাসনের জন্য এই খাতে সার্বিক সুশাসন প্রতিষ্ঠা জরুরি। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন দিবস। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। যুগে যুগে বিভিন্ন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণে মানুষ পাড়ি জমিয়েছে এক দেশ থেকে অন্য দেশে। পৃথিবীতে অনেক দেশই উন্নত হয়ে উঠেছে অভিবাসী মানুষের প্রচেষ্টায়। নানা রকম প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা থাকলেও থেমে নেই আধুনিক মানুষের দেশান্তর। এর মধ্যে অভিবাসীদের মৃত্যু বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এ বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশিদের কথা নানা সময় উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশে অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ব্র্যাক বলছে, অবৈধভাবে চলাচল বন্ধে আন্তর্জাতিক দেশগুলোর একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক দেশগুলোকে, রাষ্ট্রগুলোকে একসাথে হতে হবে, অভিবাসনটাকে সুশাসনে আনার একটা ব্যবস্থা আনা। এইটা যে দেশ কর্মী পাঠাচ্ছে, যে দেশ নিচ্ছে, দুই পক্ষের দায়িত্ব, এবং সবাই মিলে কিন্তু এটা আমাদেরকে দায়িত্বশীল একটা জায়গায় পৌঁছাতে হবে। দালাল চক্র বা দেশের মধ্যে পাচারকারী গড়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। হঠাৎ করে এমন না যে কাল থেকে লোক মারা গেল, পরের দিন আমাদের আইন শৃঙ্খলা ঝাঁপিয়ে পড়লে আবার সারা বছর খবর নেয়, এটা হলে চলবে না। যাদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল থাকছে, সেই যোদ্ধাদের কথা চিন্তা করছে সরকার। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বললেন, দালালদের দৌরাত্ম্য ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে চাকরিতে যাই, ওই চাকরি থেকে আমরা কিন্তু উপট করে বদলানোর চেষ্টা চলে যাই। হয়তো চাকরি থেকেও বদলালাম আর দেশ থেকেও বদলে দিলাম। এটাই হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর এটা আমাদের নিয়ন্ত্রণ বা একটা সিস্টেমে না আনলে এটা কিন্তু আমাদের পুরো দেশের জন্য একটা সমস্যা দাঁড়িয়ে যায়। আমাদের যা দেখার দায়িত্ব আছে, ম্যাক্সিমাম যত সুবিধা শ্রমিকদের জন্য আমরা যদি ওখান থেকে বাইর করতে পারি, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। বিপর্যয়, সংঘাত এবং সহিংসতার কারণে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নাটকীয়ভাবে বেড়েছে। এ অবস্থায় অসহায় মানুষের নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 3 বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। এ ব্যাপারে দেশটির সঙ্গে কাল সমঝোতা স্মারক সই করতে সন্ধ্যায় মালয়েশিয়া যাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এর আগে গতকাল এক সভায় তিনি জানান, এবার সিন্ডিকেট ছাড়াই মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার। এদিকে 2018 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সই হওয়া জিজুসি প্লাসে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর বিদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় দেশটি। দেশে করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেয়া হবে কাল থেকে। যাদের বয়স 60 বছরের বেশি এবং গুরুতর অসুস্থ, তাদেরই এই ডোজ দেয়া হবে। এছাড়াও সম্মুখ সারির যোদ্ধারাও পাবেন বুস্টার ডোজের টিকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছেন। সুরক্ষা অ্যাপ আপডেটের কার্যক্রম চলছে এবং সেই সঙ্গে বুস্টার ডোজ দেওয়ার তালিকাও প্রস্তুত করা হচ্ছে। সব মিলিয়ে দেশে বর্তমানে 5 কোটি ভ্যাকসিন মজুদ রয়েছে। আগামী মাসে আরও 2 কোটি ভ্যাকসিন আসবে। সুন্দরবন কেন্দ্রিক জলদস্যুতা বন্ধ হবার পর বরিশাল উপকূলে বেড়েছে উৎপাত। ডাকাতি, চাঁদাবাজি, অপহরণের মতন অপরাধে জড়িয়ে পড়ছে জলদস্যুরা। গেল 1 মাসে অপহরণের শিকার হয়েছেন বেশ কয়েকজন জেলে, এর মধ্যে মারাও গেছেন একজন। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জলদস্যু দমনে কঠোর অবস্থানে রয়েছেন তারা। বরগুনা থেকে ফিরে প্রথম পর্বে জলদস্যুতার বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের সানি। ক্যামেরায় ছিলেন শাহিন হোসেন। রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার দূরত্বের জনপদ বরগুনার পাথরঘাটা। সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগর। আর এ কারণে এই এলাকায় গড়ে উঠেছে মাছ আহরণ, বিক্রি থেকে শুরু করে মাছ কেন্দ্রিক নানা ব্যবসা। বঙ্গোপসাগর অস্থিতিশীল হলে তার প্রভাব পড়ে এখানকার মাছ কেন্দ্রিক ব্যবসায়, যার প্রভাব এসে পড়ে রাজধানীর মাছের বাজারেও। বর্তমানে মাসখানে ধরে আবার সেই জলদস্যু উৎপত্তি শুরু হয়েছে। এখন এরা বেশ কিছু লোক নিয়ে গেছে এবং 2-4 জন লোক ছাড়ছেও, আবার কিছু লোক, একটা লোক গুলি দিয়ে মারিয়েও ফেলাইছে। নদীতে গেলে জোর করিয়া ধরে মাছ লেয়া যায়, ডাকাতি করে মানুষ মারিয়া লায়, এই আর
জলদস্যুরা সমুদ্রে কিভাবে কাজ করে? পাথরঘাটায় দেখা হলো এমন এক জেলের সঙ্গে যিনি কিছুদিন আগে অপহরণের শিকার হয়েছিলেন। আমাদের হলো কোনখানে গেছে আমরা জানিনি, তাই আমাদের পরদিন রাইতে উঠে বাড়ি ফোন দিয়েছে, ফোন দিয়ে টাহার কথা কয় টাহা পামু কই। হ্যাঁ, এবারে টাহাটা ইটি হরার পর 3 লাখ টাকা দিয়ে 40,000 টাকা আমরা বিকাশের মাধ্যমে দিছি। জলদস্যুদের প্রধান টার্গেট থাকে অপহরণ করে মুক্তিপণ আদায়। যারা দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হন, প্রথমে শারীরিক নির্যাতন ও পরে তাদের হত্যা করে জলদস্যুরা। গেল 1 মাস আগে এমন এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পাথরঘাটার জেলে মুসা। কথা হচ্ছিল তার স্ত্রীর সঙ্গে। কেউ বলে আমারে মারছে, কেউ কোনো বলে উশালে না, একজন বলে এক জায়গায় পড়িয়েছিল, কেউ কয় ও আগিলে আনলে গুলি দেওয়ার সময় ওর মাথায় পড়ছে, ও খাড়াই নিয়ে। এই অঞ্চলে জলদস্যুতা বেড়ে যাওয়ায় পাথরঘাটা পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক। এ সময় তিনি জেলেদের কথা শোনেন, জানান জলদস্যু দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে র্যাব। হুঁশিয়ার করে দিতে চাই, এখনো যারা এই ধরনের পথে আছে তাদেরকে সৎ পথে চলে আসো, স্বাভাবিক পথে চলে আসো। আমাদের যদি সাহায্য লাগে আমরা তাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি। সুন্দরবন জলদস্যু মুক্ত ঘোষণার পর হঠাৎ আবারও কিভাবে জলদস্যুদের আবির্ভাব হলো, তারা কারা, তাদের পরিচয় বাকি, শিকড় কোথায়, সে তথ্য থাকছে ধারাবাহিকের আগামী পর্বে। জুবায়ের সানি, RTV, পাথরঘাটা, বরগুনা। 8ম দফায় নোয়াখালীর ভাষাঞ্চলে নেওয়া হচ্ছে 5 শতাধিক রোহিঙ্গাকে। সকাল 10:30টার পর 552 জন রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌবাহিনীর জাহাজগুলো। দুপুর নাগাদ তারা সেখানে পৌঁছাবে। গতকাল কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 15টি বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রাম আনা হয়। এর আগে গেল 24শে নভেম্বর 7ম দফায় 379 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে হস্তান্তর করা হয়। উত্তরের জেলা পঞ্চগড়ে পৌষের শুরুতে দেখা দিয়েছে তীব্র শীত। গেল 17 দিন ধরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও দেখা মেলে না রোদের, ফলে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে ডিসেম্বরের শেষে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এদিকে দিনাজপুরে জেঁকে বসেছে তীব্র শীত। এই অঞ্চলে আগামী 2-1 দিনের মধ্যে তাপমাত্রা আরও কমে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। চায়না জাতের কমলা চাষ করে সাফল্য পেয়েছেন মাগুরার কৃষক আবু তাহের। তার দেখা দেখি এলাকায় অনেকেই এখন এই ফল চাষে আগ্রহী হচ্ছেন। চাষাবাদ বাড়াতে নানা সহায়তা দিচ্ছে কৃষি বিভাগও। মাগুরার প্রতিনিধি মোখলেসুর রহমানের তথ্যছবিতে শেফাউল করিমের রিপোর্ট। মাগুরা সদর উপজেলা দায়েরপাড়া গ্রামের কৃষক আবু তাহের শারীরিক অসুস্থতার কারণে 8ম শ্রেণীর পর আর পড়াশোনা হয়নি। এক পর্যায়ে কৃষিকাজ শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চায়না কমলা চাষের প্রতিবেদন দেখে 2019 সালে স্বল্প পরিসরে কমলা চাষ শুরু করেন। প্রথমবারই 30 মন কমলা বিক্রি করে 1,20,000 টাকা আয় করেন। এবার তিনি 150 মন কমলা বিক্রির আশা করছেন। 25 থেকে 30 মন মতন আমি ফল পাইছি। আর আমাদের বাজারে আমি বিক্রি করেছি 4 থেকে 6,000 টাকা মন লাগে বিক্রি করেছি। এখন আগামীতে আমি এর থেকে বেশি ফল পাবো, হয়তো 300 মনের ঊর্ধ্বে পাবো। এক এক গাছে 2 মন পেলেও 300 মন। আমার ছেলেটা অসুস্থ কারণের জন্য লেখাপড়া করতে পারিনি, তারে জমিটা দিছি, সেই বাগানটা করেছে। তাহেরের সাফল্য দেখে এলাকার আরো অনেকেই কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন। এখানে সমস্ত গাছগুলো আমি দেখলাম সমস্ত গাছেই ফল আসছে এবং এর ফলন খুব ভালো, যা অনুভব করতে পারলাম। আবু তাহেরের এই কমলা দেখে আমরা খুবই উৎসাহিত হয়েছি। এখানে আমাদেরও জমি আছে, আমরাও এই চাষ করব ইনশাল্লাহ। এই ধরনের ফল চাষীদের নানা রকম পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। আমাদের এই মাগুরার মাটি মিষ্টি কমলা চাষের জন্য, চায়না কমলা চাষের জন্য খুবই উপযোগী। আমরা আমাদের ইউনিয়নের অন্যান্য ব্লক এবং চাষীদেরকে এই মিষ্টি কমলা চাষে উৎসাহিত করছি। দেশে বিদেশি ফলের আবাদ বাড়াতে সরকারি সহায়তা চান কৃষক আবু তাহের। শেফাউল করিম, RTV। দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে অনেক আগেই, কিন্তু 21 শতাব্দীতে স্বঘোষিত রাজা বনে গেছেন প্রত্যন্ত গ্রামের এক নৈশ প্রহরী। অবাক করার মতন ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুরের চৌপুকুরিয়া গ্রামে। দীর্ঘ 50 বছর ধরে রাজ্য শাসন করে চলেছেন 70 বছর বয়সী আব্দুল কাদির। এলাকাবাসীও তাকে রাজা নামেই চেনেন। নৈশ প্রহরীর এমন কাজে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজশাহী সংবাদদাতা মুস্তাফিজ রকির তথ্যচিত্রে দীপ্তচন্দ্র বালের রিপোর্ট।
পরনে রাজার পোশাক, মাথায় বর্ণিল তাজ, হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে রাজার বেশে ছুটছেন ৭০ বয়সী এক বৃদ্ধ। তাকে দেখে যে কারোরই মনে হতে পারে রূপকথা রাজা যেন বাস্তবে নেমে এসেছে রাজশাহীর মাটিতে। দুর্গাপুর উপজেলার চৌপুকুরিয়া গ্রামের আব্দুল কাদির মূলত একজন নৈশ প্রহরী, কিন্তু এলাকার মানুষ তাকে রাজা হিসেবেই চেনেন ও মানেন। চাচাকে আমরা ছোটবেলা থেকেই রাজার ভেসে দেখি, হাট বাজারে সব জায়গাতে এইভাবে ঘুরে বেড়াই, এটা অনেক ভালো লাগে। আমরা খুব আনন্দ পাই, দেখতে শুনতে খুব ভালো লাগে আর কি। রাজা আসে, ছেলে পেলে খুশি হয়, সবাই আনন্দ পায়, দেখতে ভালো লাগে। পরিবারের সদস্যরাও তার কাজে সবসময় উৎসাহ দেন বলে জানান রসিক এই মানুষটি। ঘোরার যত কিছু লাগে সবকিছুই করা লাগতো। আমারও গর্ব হয় যে যাক আমার বাপ এক গরিব অসহায় মানুষ যে ভাগে বেড়া, আমরা কিছু মনে করি না। 50 বছর আগে বাংলা ছায়াছবি আর যাত্রাপালায় রাজার দৃশ্য দেখে আব্দুল কাদিরের রাজা হওয়ার শখ জেগেছিল। এরপর থেকেই তিনি রাজার পোশাক ও সাজ সরঞ্জাম কিনে রাজার বেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো শুরু করেন। শুধু তাই নয়, স্বঘোষিত এই রাজার ছিল নিজস্ব একজন সেনাপতি ও উজির। যখন ঘরের বাইরে হয় তখন ছেলে পেলে বলে রাজা আছে, হ্যাঁ বাইরে আছে, রাজা বাইরে এখন বেড়ে যাবে। আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি রাজা পোশাক পরেই আমি ঘোরাফেরা করবো। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে আনন্দ দিতে চান আব্দুল কাদির। দীপ্তচন্দ্র পাল, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।